দেখুন, আমরা জানি যে শীতের মধ্যে হিমাচল প্রদেশের কাঞ্চিপুরে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমাদের এখান থেকে পালানোর তো কোনো উপায় নেই। তাছাড়া আমাদের কাছে যা কম্বল আছে তাতে রাতের শীত মানা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। বাচ্চারা কষ্ট পাচ্ছে, বয়স্করা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তাই আমি একটা উপায় বার করেছি। তুমি আবার কি উপায় বার করলে বৌমা? আজকে আমি আমাদের বাড়ির উঠানে সেলাই মেশিন নিয়ে বসবো, আর সবাই মিলে নিজেদের বাড়ির কম্বলগুলো নিয়ে আমাদের উঠানে আসবে। তারপর আমরা প্রত্যেকের কম্বল একসাথে জোড়া করে সেলাই করে একটা বড় কম্বল বানাবো। তাতে করে কম্বলটা অনেকটা মোটাও হয়ে যাবে। আমরা গ্রামের সবাই মিলে যদি ছাদে ওই এক কম্বল চাপা দিয়ে ঘুমাই, তাহলে কিন্তু আমাদের শীতের মধ্যে কষ্টটা অনেকটাই কমে যাবে। সুস্মিতা শীতের রাতে গ্রামের সবাইকে এক কম্বলে ঘুমানোর কথা বললে কেউ কিছুতেই রাজি হতে চায় না, কারণ তাদের মধ্যে ধনী গরিব বিভিন্ন ধরনের জাতপাতের ভেদাভেদ আছে। তাই তারা সুস্মিতার কথা শুনে খুব রেগে যায়। আমি তো ভাবলাম তুমি কি না কি বুদ্ধি বার করেছো যাতে আমরা শীতের উপায় থেকে বাঁচতে পারি, কিন্তু তোমার এরকম অসভ্যের মতো কথা বলতে লজ্জা করে না? আমরা গ্রামের সবাই একসাথে একটা কম্বলে রাত্রেবেলা ঘুমাবো? ছি ছি ছি, আমার এসব কথা ভাবতেও লজ্জা লাগছে। এতে লজ্জা পাওয়ার কি আছে জমিদার বাবু? এই গ্রামের সকলেই আমরা আত্মীয়র মতো, ভাই বোনের মতো। তাই শীতের উপায় থেকে বাঁচার জন্য এটাই একটা রাস্তা। আমরা প্রত্যেকে একটা ছাদে জড়ো হয়ে মোটা একটা কম্বল চাপা দিয়ে রাত্রিবেলা ঘুমাবো। তাতে আমরা ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবো। আমাদের ছাদের উপর মোটা ছাউনিও দেয়া আছে, তাই রাত্রিবেলা ছাদে খুব একটা ঠান্ডা লাগবে না। সুস্মিতা এমন কথা বললে তার শাশুড়ি মা খুবই রেগে যায়। সে কিছুতেই রাজি হতে চায় না। তোমার জন্য তো দেখছি জীবনে শান্তি পাবো না। শীতের মধ্যে খাওয়া দাওয়া মাথায় উঠেছে, বাড়ি থেকে কেউ কাজে বেরোতে পারছে না, আর তুমি বলছো সবাই নাকি আমাদের বাড়িতে রাত্রিবেলা এসে এক কম্বল চাপা দিয়ে ঘুমাবে? কোনো দরকার নেই। তারপর যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তখন তার দায়িত্ব কে নেবে? তুমি? আমি আপনাদের সবার কাছে প্রস্তাব রাখলাম। এবার আপনাদের যদি বিষয়টা উচিত মনে হয় তাহলে এটাই হবে। সুস্মিতা এই বলে সেখান থেকে চলে যায়। বাকিরাও যে যার মতো নিজেদের বাড়িতে যায়। কিন্তু সবাই বাড়িতে ফিরে যাওয়ার পর থেকেই আবার ভীষণ পরিমাণে বরফ পড়তে শুরু করে। তাই শীতের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যায়। সবাই মিলে শীতের হাত থেকে বাঁচার জন্য আর কোনো উপায় খুঁজে পায় না, কারণ প্রত্যেকের বাড়ির ছাদেই বরফ জমে। এমনকি জমিদার বাবুর বাড়ির ছাদেও বরফ জমে থাকে। কিন্তু সুস্মিতাদের বাড়ির ছাদ একটু ঢালু প্রকৃতির হওয়ায় সেখানে একেবারেই বরফ জমতে চায় না। তাই গ্রামের সকলে রাত্রিবেলা সুস্মিতাদের বাড়ির ছাদে কম্বল চাপা দিয়ে ঘুমাতে রাজি হয়ে যায়। এবার আমরা সবাই মিলে কম্বল সেলাই করব। তারপর একটা বড় মোটা কম্বল তৈরি হবে, সেটাই রাত্রিবেলা আমরা গায়ে চাপা দিয়ে ঘুমাবো। আর একসাথে অনেকজন মানুষ এক কম্বলে ঘুমালে আমাদের মোটেই ঠান্ডা লাগবে না, কম্বলের ভেতরটা গরম হয়ে থাকবে। সে ঠিক আছে বৌদি, কিন্তু আমাদের ছাদে ছেলে মেয়েদের শোয়ার ব্যবস্থা আলাদা করতে হবে। আমরা এক কম্বলে ঘুমাবো ঠিকই, কিন্তু ছেলে মেয়েদের মধ্যে মাঝখানে পার্টিশন থাকবে। হ্যাঁ, ঠিক তাই হবে। তুমি এবার বিপ্লব কাকাদের গরুর খাটাল থেকে বেশি করে খড় নিয়ে চলে এসো, কারণ বড় কম্বলের ভেতরে খড় ভরা হলে কম্বলটা আরো ভারী হবে, তাহলে বরফ পড়লেও কোনো কষ্ট হবে না। সুস্মিতা এই কথা বললে তার ননদ গরুর খাটাল থেকে বেশি বেশি করে খড় নিয়ে চলে আসে। সেই গ্রামের মহিলারা একসাথে বসে বড় মোটা ভারী কম্বল সেলাই করতে শুরু করে। দেখতে দেখতে এভাবে কয়েক ঘন্টা পেরিয়ে যায়। তারা সবাই মিলে শেষ পর্যন্ত সেই বড় মোটা ভারী কম্বল তৈরি করতে সক্ষম হয়। সেই কম্বল দেখে সবাই খুবই আনন্দিত হয়ে ওঠে। যাক বাবা, বাঁচা গেল। শীতকালে রাত্রিবেলা আর কষ্ট পেতে হবে না। যতই বরফ পড়ুক না কেন, আমরা সবাই মিলে একসাথে ছাদে আরাম করে ঘুমাতে পারবো। আমাদের বাড়ির ছাদটাও অনেক বড়, আমরা একসাথে গ্রামের সকলে ঘুমাতে পারবো। সেই দিনই রাত্রিবেলা তারা ছাদে উঠে এক কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু জমিদার বাবু কিছুতেই তাদের সাথে ছাদে ঘুমাতে চায় না। ইস, ওই গরিব ভিখিরিগুলোর সাথে একই ছাদে একই কম্বলের নিচে কে ঘুমাবে? হ্যাঁ, আমরা এই গ্রামের সবার থেকে বেশি বড় লোক, তাই আমাদের অন্য ছাদে গিয়ে ঘুমানোর কোনো প্রয়োজন নেই। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। এখন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের প্রত্যেকে যে যার মতো বাড়িতে ফিরে যায়।
নিজেদের মতো সারাদিন কাজকর্ম করে আর সন্ধ্যা হতে না হতেই আবার তারা সুস্মিতাদের বাড়ির ছাদে চলে যায়। ছেলেরা ছেলেদের দিকে এবং মেয়েরা মেয়েদের দিকে ঘুমিয়ে পড়ে। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা সবাই যখন ছাদে এক কম্বলে ঘুমাবে তার আগে, এই বিমলা, তোর কি ব্যাপার বলতো? প্রত্যেক দিন তুই কম্বলের ভালো দিকটা গায়ে দিয়ে ঘুমাবি আর নিজের গায়ে পুরো কম্বলটা টেনে নিবি। এদিকে সারা রাত আমরা ঠান্ডায় কাঁপতে থাকি। এরকম করলে তো হবে না। এই কম্বলের মধ্যে আমাদেরও ভাগাভাগি আছে, তাই তুই বেশি অংশটা গায়ে দিতে পারিস না। চুপ করে থাক। আমাদের বাড়ির গরম ছাদে এসে আরাম করে ঘুমাচ্ছিস, আবার বড় বড় কথা। আমার বৌমা যদি মাথা থেকে এই বুদ্ধিটা না বার করতো তাহলে এতক্ষণ ঘরের মধ্যে বরফ জমা অবস্থায় ঘুমাতে হতো। তাই চুপচাপ শুয়ে পড়। একদম ফালতু কথা বলবি না বিমলা। তুই যদি বেশি কথা বলিস তাহলে আমি আমার ভাগের কম্বল কেটে নিয়ে এখান থেকে চলে যাব কিন্তু। এভাবেই রত্নাদেবী এবং বিমলা দেবী দুজনেই ঝগড়া করতে শুরু করে। আরে ঠিক আছে, আপনারা এবার চুপ করুন। এই একটা বড় কম্বল নিয়ে আর ঝগড়া করবেন না। আমি বরঞ্চ কম্বলের ধারে শুয়ে পড়ছি, আপনারা মাঝখানে ঘুমিয়ে পড়ুন, তাহলে কারোর কোনো কষ্ট হবে না। সুস্মিতা এই বলে তাদের ঝগড়া থামিয়ে দেয়। সে কষ্ট করে কম্বলের ধারে গিয়ে ঘুমায়। অন্যদিকে বাকিরা কম্বলের মাঝখানে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু এবার ধীরে ধীরে সেই এক কম্বলে ঘুমাতে তাদের খুব কষ্ট হয়। একদিন, এই শীতকালে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পর আত্মীয় স্বজন আসা শুরু হবে। ওদের জন্য আমি কোথায় থাকার ব্যবস্থা করব বুঝতে পারছি না। বিয়ে বাড়ির লোকজনকে অন্যজনার ছাদে ঘুমাতে পাঠানো যায় নাকি? এইসব কথা বলে কোনো লাভ নেই, কেননা আমাদের ঘরে ঘুমানোর জায়গা কোথায়? চারিদিকে তাকিয়ে দেখো, সব জায়গায় বরফ জমে আছে, আর গরম না পড়লে বরফ গলবেও তো না। তাই সমস্ত আত্মীয় স্বজনদের ছাদে এক কম্বলে ঘুমানোর জন্য পাঠাতেই হবে। দীপেশবাবু এই কথা বলে রত্নাদেবীকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে রত্নাদেবীর মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হলে একে একে সব আত্মীয় স্বজন বাড়িতে এসে ভিড় করে। তাদেরকেও সুস্মিতার বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা এরকম এক কম্বলে ঘুমানোর পরিস্থিতি দেখে ভীষণই অবাক হয়। ঠান্ডায় নিজেরা বাঁচতে পারছি না, আবার মেয়ের বিয়ের আত্মীয় স্বজন নিয়ে এসে জুটেছে। এই সব কিছু তোমার জন্য হয়েছে বৌমা। এখন তুমি এতগুলো লোককে এক কম্বলে কি করে ঘুমাতে দেবে? তারপর দেখবো ঠান্ডায় আমাদের গায়ে কোনো কম্বলই জুটছে না। আপনি চিন্তা করবেন না, আমি এই কদিন ঘরে বসে বসে আরো একটা বড় কম্বল বানিয়েছি। ওই কম্বলটা আমি এই কম্বলের সাথে যুক্ত করে দেব। তখন দেখবেন কম্বলটা আরো অনেক বড় হয়ে যাবে, আর কারোর কোনো অসুবিধাই হবে না। এই বলে সুস্মিতা আবার একটা বড় মোটা কম্বল সেই আগের কম্বলের সাথে যুক্ত করে দেয়। সবাই মিলে সেই কম্বলে আরাম করে ঘুমিয়ে পড়ে। এভাবে শীতকালে বরফ পড়া পরিস্থিতিতে গ্রামে যাই অনুষ্ঠান হোক না কেন, সবাই গিয়ে সুস্মিতার ছাদে এক কম্বলে ঘুমিয়ে পড়ে। এভাবে গ্রামের মধ্যে প্রত্যেকের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে যায়। এমনকি সবাই গরিব ধনী ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে নিজেদের মতো সময় কাটায়। কিন্তু যেটা জমিদার বাবু মোটেই মেনে নিতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা ভয়াবহ পরিমাণে বরফ পড়তে শুরু করে। সুস্মিতা বাকি মহিলাদের সাথে বাজার থেকে বাড়িতে ফিরে আসে তখন, কাবেরী, ওই দেখো, ঠান্ডার মধ্যে একটা বয়স্ক লোক গাছতলায় বসে কেমন কাঁপছে। মনে হয় ওনার শরীর খারাপ হচ্ছে। চলো একবার গিয়ে দেখি। সুস্মিতা এবং বাকি মহিলারা গাছের তলায় গিয়ে দেখে যে এক বৃদ্ধ ভদ্রলোক ঠান্ডার মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে। তার গা আহত হয়ে ক্ষত বিক্ষত হয়ে থাকে। মা, আমি আমার পরিবারের সাথে হিমাচল প্রদেশে ঘুরতে এসেছিলাম। তখন আমি স্কাই ডাইভিং করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। আমি পাহাড়ের উপর থেকে প্যারাশুট নিয়ে নিচে পড়ে যাই। আমার খুব কষ্ট লাগছে, খুবই ঠান্ডা লাগছে। ওরে বাবা রে, প্লিজ আমাকে বাঁচান আপনারা। আমার পরিবার হয়তো আমাকে খুঁজছে। রমেশবাবুর কথা শুনে সুস্মিতা এবং গ্রামের মহিলাদের ভীষণই খারাপ লাগে। তারা তখনই রমেশবাবুকে নিজেদের সাথে নিয়ে যায়। সবাই মিলে রমেশবাবুকে সেবা শুশ্রূষা করে। সেদিন রাত্রিবেলা রমেশবাবুও তাদের সাথে এক কম্বলে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই ঘটনা যখন জমিদার বাবু জানতে পারে,
পরের দিনই সে আবার পঞ্চায়েত ডাকে। সেখানে রমেশবাবুও উপস্থিত থাকে। এতদিন তোমরা সবাই এক কম্বলে ঘুমাচ্ছিলে, তাতে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন তোমরা একটা অচেনা টুরিস্টকে নিজেদের সাথে এক কম্বলে ঘুমাতে দিচ্ছ। আমি কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারবো না। তাই আজকে থেকে যে যার মতো নিজের ঘরে গিয়ে ঘুমাবে। সুস্মিতা, তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম, তা না হলে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করে দেবো। আপনি এত বড় বড় কথা কেন বলছেন জমিদার বাবু? আপনি হয়তো আমাকে চেনেন না। আমি কিন্তু হিমাচল প্রদেশের সরকারি দপ্তরের সবচেয়ে বড় অফিসার। আপনি যে গ্রামে জমিদার হয়ে বসে আছেন তার সব তালিকা আমি প্রস্তুত করি। তাই আপনি যদি বেশি বেশি কথা বলেন না, আপনাকে জমিদার পদ থেকে সরিয়ে দেব, আর আপনার জমি বাড়ি সবকিছু কেড়ে নেওয়া হবে। রমেশবাবু এই কথা বললে জমিদার বাবু খুবই ভয় পেয়ে যায়। এই গ্রামের লোকেরা আমাকে অনেক উপকার করেছে, আমাকে সুস্থ করে তুলেছে। এমনকি এই গ্রামের একতা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই আমি ঠিক করেছি এদের প্রত্যেকের জন্য আমি মোটা মোটা কাঠের ঘর বানিয়ে দেব। জমিদার বাবু এই কথা শুনে আরো বেশি জ্বলে পুড়ে মরে, কিন্তু সে কিছু করতে পারে না। অন্যদিকে গ্রামের সকলে আনন্দে নেচে ওঠে, কারণ তাদের কাউকে আর শীতের মধ্যে কষ্ট করতে হবে না। এভাবেই দেখতে দেখতে সেই বছর শীতকাল পেরিয়ে যায়। কিন্তু পরের বছর শীতের আগেই সবার জন্য সুন্দর সুন্দর কাঠের ঘর প্রস্তুত করা হয়। এমনকি প্রত্যেকটা ঘরের দেওয়ালে বেশি করে হিটারও বসানো হয়। তাই এবছর শীতকালে সবাই খুব আরাম করে কাটায়। সেই সাথে তাদের গ্রামের মধ্যে এক কম্বলে ঘুমানোর ফলে যে একতার সৃষ্টি হয়েছিল সেটা কোনোদিনও নষ্ট হয় না। গ্রামের প্রত্যেকেই একসাথে মিলেমিশে বসবাস করে। দেখুন, আমি স্পষ্টভাবে কথাগুলো বলছি, ভালো করে শুনুন। আমরা গরিব আর আপনারা বিশাল বড় লোক। আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আপনাদের মতো বিয়ের আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আপনারা যদি চান আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের মতো করে বিয়ের আয়োজন করতে পারেন। মানে তুমি কি বলতে চাইছো? তোমাদের মতো করে বিয়ের আয়োজন করব মানে? আপনি যে বললেন না আপনার ছেলের বরযাত্রী এমন হবে যে হাজার হাজার জন তাকিয়ে দেখবে, আমার সঙ্গে বিয়ে হলে এটা তো কখনোই হবে না। আপনাদের 200-300 বরযাত্রী খাওয়ানোর মতো ক্ষমতা আমাদের নেই। তাছাড়া আপনারা শো অফ করার জন্য অনেক কিছুই করতে পারেন। আমাদের গরিবের বাড়িতে বড় লোকের বরযাত্রী, এটা সবারই দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু আমি এটা চাই না। আপনারা আমাদের মতো করে বরযাত্রী নিয়ে আসবেন। সবসময় মেয়ে পক্ষকেই সবকিছু মেনে নিতে হয়, কিন্তু আমার চিন্তাধারা একটু আলাদা। অহনা, তুই কি সব বলছিস? চুপ কর, আমাদের কথা বলতে দে। না মা, এনাকে এনার মতো করে না বোঝালে ইনি ঠিক বুঝবেন না। আমাকে আমাদের বাড়ির বৌমা করতে হলে আপনাদের অটো রিক্সা, টোটো অথবা সাইকেলে বরযাত্রী আনতে হবে। আপনারা ভাববেন না আপনারা বড় লোক বলে ল্যাম্বরগিনি করে ওডি করে বরযাত্রী আসবেন, আর আমি সেটা মেনে নেব। এই মেয়ে, তোমার কি মাথার কোনো সমস্যা আছে নাকি? এই শহরের একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলছো অটোরিকশা করে বা সাইকেল করে বরযাত্রী নিয়ে আসতে? তুমি কি পাগল হয়ে গেছো? না, কিছুতেই সম্ভব না। আমি গরিব ঘরের মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে যেতে পারবো, তবে গরিবদের মতো বরযাত্রী নিয়ে আসতে পারবো না। বাবলু, চল এখান থেকে। গিন্নি, তুমিও চলো। বাবা, যেও না বাবা, আমার কথাটা শোনো না বাবা। মহেন্দ্রবাবু সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ায় না। বাধ্য হয়ে বাবলুকেও সেখান থেকে চলে আসতে হয়। বাড়িতে এসে বাবলু তার বাবার উপর খুব রাগ দেখাতে শুরু করে। বাবা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। অহনা কি এমন খারাপ কথা বলেছে? অহনা তো ঠিকই বলেছে। তুমি ওর কথা মেনে নিলে কি এমন ক্ষতি হতো তোমার? ওই গরিব মেয়েটার পাল্লাই পড়ে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে দেখছি। ওই মেয়েটা বলে কিনা অটোরিকশা করে বা সাইকেল করে বরযাত্রী নিয়ে যেতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। ওই মেয়েটাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার জন্য অন্য মেয়ে দেখব। বাবা, তুমি এই কথাটা বলতে পারছো কিভাবে? বাবা, তুমি ভুলে গেছো আমাদের উপর অহনার কত বড় উপকার আছে। অহনা যদি আমাদের সাহায্য না করতো সেই দিন তোমার কি হতো মনে আছে? হ্যাঁ, মনে আছে। উপকার করেছে বলে যে তার প্রতি মুগ্ধ হয়ে প্রসন্ন হয়ে তাকে বিয়ে করতে হবে, এরকম কোথাও কি লেখা আছে নাকি? উপকার করেছে, তার বদলে আমি ওর কোনো উপকার করে দেব। ব্যাস, তাহলেই তো মিটে যাই। তোমার কথা শুনে ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাওয়াটাই আমার বড় ভুল হয়েছে। বাবা, অহনা কোনো ছোট উপকার করেনি। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি এত বড় বড় কথা বলছো, সবই অহনার জন্য সম্ভব হয়েছে। অহনা তোমাকে নতুন জীবন দিয়েছে। তুমি সেই মেয়েটাকে অপছন্দ করছো? মনে করে দেখো বাবা দিনটার কথা একবার। কি হতো যদি অহনা সেই দিন সাহায্যের হাত বাড়িয়ে না দিত? বাবলু তার বাবাকে কয়েক মাস আগে বিশেষ এক দিনের কথা মনে করানোর চেষ্টা করছিল। সেই দিনটা ঠিক এরকম ছিল। ব্লাড নেই মানেটা কি? এত বড় একটা ব্লাড ব্যাংক, তাও আবার সরকারি ব্লাড ব্যাংক, আর আপনাদের কাছে ব্লাড নেই বললেই হলো নাকি? দেখুন, ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে চেঁচামেচি করবেন না।
এখানকার পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের আর কত ভালো করে বোঝাবো, ও নেগেটিভ ব্লাড খুবই রেয়ার পাওয়া যায়, সব সময় এই গ্রুপের ব্লাড পাওয়া যায় না। তাই আপনারা দয়া করে চেনা পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করুন, এটাই আপনাদের জন্য ভালো হবে। কেন আমরা যোগাযোগ করব কেন? তাহলে আপনাদের কাজ কি? আমরা কি জনে জনে সবার কাছে গিয়ে ব্লাড দেবে কিনা জিজ্ঞাসা করব? শুনুন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, ব্লাডের ক্ষেত্রে ব্যবসা করবেন না দয়া করে। আমার স্বামী খুব অসুস্থ, ওনার ইমিডিয়েটলি ব্লাডের দরকার। আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা সবই বুঝতে পারছি, আপনারা বেকার বেকার এখানে ঝগড়া ঝামেলা করছেন। ফালতু সময় নষ্ট না করে যেটা করলে আপনাদের মঙ্গল হবে সেটাই করুন না। আমাদের ব্যাংকে ও নেগেটিভ ব্লাড নেই, সোজা বাংলা ভাষায় বললাম। এবার আপনারা দয়া করে এখান থেকে যান, আপনাদের পিছনে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, দয়া করে তাদেরকে আগিয়ে আসতে দিন। আমাদেরকে বোকা ভাববেন না, আমার বাবা যদি কিছু হয়েছে তাহলে কিন্তু আপনাদেরকে জেলে পাঠিয়ে দেবো বলে দিলাম। আপনি জানেন না আমি কার ছেলে। এভাবেই বাবলু এবং তার মা মালতী দেবী ব্লাড ব্যাংকের কর্মচারীদের সঙ্গে ঝগড়া করতে থাকে। বাবলুর বাবা মহেন্দ্রবাবু এক কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। তার জীবন বাঁচানোর জন্য ডাক্তার ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করতে বলেছিলেন, আর তাই বাবলু এবং তার মা ব্লাড না পাওয়ায় ঝগড়া করতে শুরু করেছিল। ঠিক সেই সময় সেখান থেকে অহনা হেঁটে যাচ্ছিল। অহনা কিছুক্ষণ দাঁড়িয়ে ব্যাপারটা বুঝতে পারে। সে বেশি কিছু চিন্তা না করে বাবলুকে বলে, এই যে আমি আপনার বাবাকে রক্ত দেব, সৌভাগ্যবশত আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ। চলুন, তাড়াতাড়ি চলুন। আপনাকে অনেক ধন্যবাদ, চলুন প্লিজ, আপনি গাড়িতে বসুন। মা তাড়াতাড়ি করো, হাতে সময় খুব কম আছে। অহনা হসপিটালে গিয়ে মহেন্দ্রবাবুকে ও নেগেটিভ ব্লাড দিয়ে তার জীবন বাঁচায়। বাবলু এবং তার মা অহনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে। আপনাকে যতবারই ধন্যবাদ বলি না কেন ততই কম পড়বে। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমার বাবাকে আমি হারিয়ে ফেলতাম। আরে না না, আপনি এতবার করে ধন্যবাদ বলে আমাকে ছোট করবেন না। মানুষ হিসেবে আমার এটা কর্তব্য ছিল, আমি শুধু সেটাই করেছি। আচ্ছা, আমি এবার আসি তাহলে। চলুন না, আমি আপনাকে আপনার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। আসলে অনেক রাত হয়ে গেছে তো, এত রাতে আপনি একজন একা মেয়ে, আপনাকে আমি এভাবে ছাড়তে পারবো না। যতই হোক আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, এতটুকু আপনার জন্য তো করতেই পারি। আচ্ছা চলুন তাহলে। অহনা বাবলুর গাড়িতে উঠে পড়ে। তারা দুজনে যেতে যেতে অনেক গল্প করে। তারা একে অপরকে নিজেদের ব্যাপারে বলতে থাকে। অহনা তার মা ও বাবার সঙ্গে ছোট্ট একটা ঘরে বাস করত। অহনার বাবা রামপ্রসাদের সম্বল বলতে কয়েক কাঠা জমি ছিল। সেই জমিতে চাষাবাদ করে তাদের সংসার চলত। অহনার ব্যাপারে সবকিছু জানার পর বাবলুর খুব ভালো লাগে। অহনা সততা, আচার বিচার এবং মানসিকতা সবকিছুই বাবলুকে তার প্রতি আকৃষ্ট করে তুলেছিল। বাবলু অহনাকে তার বাড়িতে ছেড়ে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর হঠাৎ করে বাবলুর আবার অহনার সঙ্গে দেখা হয়। অহনা, আমি ভাবতেও পারিনি যে তোমার সঙ্গে আবার দেখা হবে। আসলে সেদিন থেকেই সবসময় শুধু তোমার কথাই মনে পড়ছিল। অহনা, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এ কি বলছেন আপনি? আপনার বাবা একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি এত ধনী একজন ব্যক্তি হয়ে আমার মতো একজন গরিব চাষির মেয়েকে বিয়ে করবেন বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথায় একদম ঠিক আছে অহনা, আমি ধনী গরিবের ভেদাভেদ কখনোই করি না। তুমি মানুষ হিসেবে খুবই ভালো। আমার জীবনে তোমার মতো মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখিনি। প্লিজ অহনা, তুমি একবার পারমিশন দাও, আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠাবো। না, ধনীদের আমার পছন্দ নয়। আমি গরিব, আর আমি গরিবদের মতোই থাকতে চাই। আপনি যদি গরিব হতেন তাহলে আমি আপনাকে নিশ্চয়ই বিয়ে করতাম। অহনা, এমন বলো না। আমি বড় লোক, এতে আমার কি দোষ বলো? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যা বলবে আমি সব শুনবো। প্লিজ তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি যা বলবো আপনি তাই করবেন। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন তাহলে। এই কথাটা শুনে বাবলু খুবই খুশি হয়। সে বাড়ি গিয়ে অহনাকে বিয়ে করার ব্যাপারে জানায়। বাবলুর বাবা মা কিছুতেই এটা মেনে নিতে পারে না। বাবলু অনেক জোর করায় শেষ পর্যন্ত মহেন্দ্রবাবু বাবলুর বিয়ের সম্বন্ধ নিয়ে অহনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল। সেখানে গিয়ে মহেন্দ্রবাবু বড়লোক হওয়ার জন্য অনেক অহংকার দেখাতে থাকে এবং অহনার পরিবারকে ছোট করতে থাকে, যেটা অহনার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব ছিল না। অহনা একজন প্রতিবাদী মেয়ে ছিল। সে গরিব হলেও তার আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতো। অহনার এই স্বভাবের জন্যই মহেন্দ্রবাবু রাগ করে সেখান থেকে চলে এসেছিল। হ্যাঁ, তো কি হয়েছে? সামান্য এক বোতল রক্ত দিয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? রক্তের দাম কত ওর? হ্যাঁ, ওই মেয়ে নিজেকে কি মনে করে? 2 বোতল রক্ত দেওয়ার জন্য কোটি কোটি টাকা নেবে?
ওকে জিজ্ঞাসা করে এসো, যাও। তুমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে ওই মেয়েকে আমাদের মতো করেই চলতে হবে। ওদের বিয়েতে লোকজন করার ক্ষমতা নেই, সেটা ওদের প্রবলেম, আমাদের নয়। আমরা কেন ওদের কাছে ছোট হব? তুমি ভালো করেই জানো আমি যা বলি সেটা করে দেখাই। বাবলু অনেক চেষ্টা করলেও তার বাবা সিদ্ধান্তকে নড়চড় করতে পারে না। বাবলু কি করবে কিছু ভেবে না পেয়ে পরের দিন অহনার সঙ্গে আবার দেখা করতে যায়। অহনা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কথা মেনে নাও। বিয়েতে যত খরচ হবে সব আমি দেব। তুমি বাবার কথা মেনে নাও প্লিজ, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আসলে আমার বিয়ে নিয়ে বাবার অনেক আশা তো, তাই আর কি। যাক, বিয়ের আগে তোমার আসল রূপ দেখে নিলাম। তুমিও তাহলে তোমার বাবার মতোই বেরোলে। তোমাদের কাছ থেকে টাকা নিয়ে বিয়ের আয়োজন করব। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। ক্ষমা করবে, তোমার বাবার কথা মেনে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এই বলে অহনা সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন অহনা এবং বাবলুর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একদিন হঠাৎ করে মহেন্দ্রবাবু আবার এক বড়সড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এনার অবস্থা আগের মতোই ক্রিটিক্যাল হয়ে পড়েছে। এনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে আর হার্টের অপারেশন করতে হবে। এই অপারেশনটা অনেক বেশি রিস্কি। আপনারা শীঘ্রই ব্লাডের ব্যবস্থা করুন। ব্লাড? আপনাদের ব্লাড ব্যাংকে তো কোনোদিনই ব্লাড থাকে না। আমরা এখন ব্লাড কোথায় পাবো? দেখুন, সময় হাতে খুবই কম আছে। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করলে কিছুই হবে না। ও নেগেটিভ ব্লাড ব্যাংকে সবসময় পাওয়া যায় না। আধ ঘন্টার মধ্যে যেখান থেকে হোক আপনারা ব্লাডের ব্যবস্থা করুন, না হলে আপনার বাবাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক সেই সময় সেখানে অহনা তার মাকে নিয়ে উপস্থিত হয়। ডাক্তার অহনাকে দেখে চিনতে পারে। এই তো সেই মেয়ে। তুমি না আগের বারে রক্ত দিয়েছিলে? তোমার তো নেগেটিভ ব্লাড। তুমি চাইলেই এনাকে বাঁচাতে পারবে। আমি এনাকে বাঁচাতে আসিনি ডাক্তারবাবু, আমি তো আমার মাকে নিয়ে হসপিটালে এসেছিলাম। তাছাড়া ইনি অনেক বড় লোক, এনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। ইনি টাকা দিয়ে চাইলেই সবকিছু করতে পারেন। আমি ব্লাড না দিলেও ইনি ঠিক টাকার জোরে বেঁচে যাবেন। চলো মা এখান থেকে। অহনা, যেও না প্লিজ, এমন করো না। অহনা মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া এই মুহূর্তে আমার জীবন কেউ বাঁচাতে পারবে না। আমি সত্যিই অকৃতজ্ঞ একটা মানুষ। এর আগেও তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু আমি টাকা দিয়ে তোমার উপকারের মূল্য শোধ করার চেষ্টা করেছি। আজকে আমি বুঝতে পারছি টাকা দিয়ে সবকিছু হয় না। তুমি দয়া করে আমার জীবন বাঁচিয়ে নাও মা, আমি তোমার সব কথা মেনে নেব। সব কথা বলতে আমি ঠিক বুঝলাম না। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ের জন্য তুমি যা যা বলেছো তাই হবে। আমরা তোমাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই বরযাত্রী নিয়ে যাব। আমরা মাথা নত করব। আমি কথা দিলাম আমার ছেলের বরযাত্রী আমি সাইকেলে করে নিয়ে যাব। এভাবেই জয়া মহেন্দ্রবাবুর অহংকার ভাঙতে সক্ষম হয়। জয়া আরো একবার রক্ত দিয়ে তার জীবন বাঁচায়। 1 মাস পর মহেন্দ্রবাবু তার কথা মতো তার ছেলের বরযাত্রী সাইকেলে করে নিয়ে যায়। সেদিন বাচ্চা, বুড়ো, মধ্যবয়সী, মহিলা, পুরুষ সকলেই সাইকেল চালিয়ে অহনার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়েছিল। অহনা খুব খুশি হয়। অহনা ও বাবলুর বিয়ে সম্পন্ন হয়। বাবলু তাকে সাইকেলের পেছনে বসিয়েই শ্বশুর বাড়িতে নিয়ে চলে যায়।